স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় ব্রাজিল ও জাপানের খেলা দেখেছেন শিক্ষার্থীরা। ব্রাজিল শেষ 16-র টিকিট নিশ্চিত করায় আনন্দে মেতে ওঠেন ব্রাজিল ভক্তরা। আরও জানাচ্ছেন এম এ হালিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ফুটবল প্রদর্শনিত হচ্ছে এবং কয়েকদিন যাবতই কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত ম্যাচ থেকে শুরু করে আজকে পর্যন্ত এখানে সাত সহজ একটি রব এবং সবার মধ্যে কিন্তু একটি আনন্দ উৎসব বিরাজ করছে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জায়ান্ট স্ক্রিনের খেলা সেগুলো দেখানোর জন্য আমি এখানে হাজির হয়েছি। আপনাদের সেই জায়ান্ট স্ক্রিনের খেলা এবং আনন্দ উৎসব সেগুলো দেখাবো। মুক্ত মঞ্চে এভাবে হচ্ছে প্রজেক্টরে খেলা দেখানো হচ্ছে, সেটা আসলেই অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। আর এইভাবে খেলা দেখে বন্ধু বান্ধবের সাথে সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে খেলা দেখে একেবারে মাঠে দেখার যেরকম ফিল সেরকম ফিল পাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে, জাকসুকে অবশ্যই একটি ধন্যবাদ। তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের প্রতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে। বাসায় বসে টিভিতে দেখে অত মজা নাই যতটা আমাদের সবাই আমাদের সিনিয়র জুনিয়র বা আমাদের ব্যাচমেটদের সাথে দেখে যে মজা। নগর পর্বের যে টান উত্তেজনা ম্যাচ, সেই ম্যাচে এখানে সমর্থকরা যারা আসে তারা কি বলছে সেইগুলো জানার চেষ্টা করবো। আমরা জয় নিয়ে ফিরছি। ব্রাজিল আবার 6ষ্ঠ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। হেক্সা কমপ্লিট হবে এবার ইনশাআল্লাহ। প্রথম গোল খাওয়ার পর আমরা হেরে যাব, কিন্তু আমরা যে কামব্যাক দিতে পারি ব্রাজিল এটা দেখাই দিছে। কি জানি আমরা জিতবো ইনশাআল্লাহ, তবে একটু আমরা দেখছি আর কি ওই যে জাপান টিনা কি করে, আর আমরা জিতবো জানি। আজকে তো আমরা নেইমারও নামাই নাই, আমরা জিতবো এটাই প্রত্যাশা। আজকে যারা দর্শক সারিতে ছিল তাদের অনেকেই ছিল অ্যান্টি ব্রাজিল এবং তারা আশা করেছিল যে ব্রাজিল আজকে হারতে বসেছে। হোক, আমরা চাই যে ব্রাজিলের সাথে আমাদের আর্জেন্টিনা দেখা হোক, আমাদের মিডফিল্ডের সাথে ব্রাজিল কেমন খেলে এটা দেখা হোক। উই আর গেম স্টার্টিং ব্রাজিল উইথ জাপান টিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল, লাস্ট মোমেন্টে চমকটা দরকার ছিল। অনেক অনেক খুশি, আর কিছু বলার নাই। তো এই প্রত্যাশা আছে ব্রাজিল জিতুক, আর্জেন্টিনাও জিতবে। সেমিতে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে, আমরা ব্রাজিলকে সেমিতে হারাবো। তো ব্রাজিল আজকে হেরে গেলে আসলে মজা লাগতো না কিছু। জাহাঙ্গীরনগরের স্নিগ্ধ পরিবেশে আজকে নকআউট পর্বের প্রথম খেলায় ব্রাজিল জাপানকে হারালো, সেই সাথে ফুটবলের জয় হলো, নান্দনিক ফুটবলের জয় হলো এবং মনে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চ একটি বিশ্বকাপের মাঠ। এম এ হালিম, দীপ্ত সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বন্দরনগর চট্টগ্রামেও অনেকে বড় পর্দায় ব্রাজিল ও জাপানের খেলা দেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন রুনা আনসারি। বিশ্বকাপের একখণ্ড মাঠ যেন চট্টগ্রামের কাজিন্ডের মোড়। এখানে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য সারা শহর থেকে ছুটে এসেছে ব্রাজিল ভক্তের পাশাপাশি জাপানের ভক্তরা। তারা 7-9টা থেকে এখানে ভিড় করছেন এবং শেষ পর্যন্ত খেলা দেখে তারা হয়তো সন্তুষ্ট নিয়ে বাড়ি ফিরে যাবেন। খুবই ভালো লাগছে, আমরা আগে থেকেই জানতাম যে এই ম্যাচে আমরা উইন করব। খেলা ভালো ছিল, বাট জাপানের জন্য একটু খারাপ লাগতেছিল। আমি জাপান সাপোর্টার ছিলাম। খেলার ফ্রি কিক, আর্জেন্টিনার ফ্যানরা খুব বোকা। খুবই ভালো লাগতেছে, আমাদের অনেক বছরের স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই দেখে এটার থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। I think they played better than Japan. Brazil! That's called Brazil, man. That's called Brazil. ভালো লাগছে, অনেক ভালো লাগছে। অনেক প্রতিদ্বন্দ্বী মূল্যে খেলা হয়েছে। আমরা যদি বা আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু খেলাটা এনজয় করছি। অনেক উত্তেজনা ছিল। ব্রাজিলের লাক ভালো, লাক ফিনিশিংটা গোলটা করে। দালালেরা কখনো লাফাচ্ছে কেন? দালালরা এখানে আসছে আমরা বুঝি না। আমরা নেমার সারা ম্যাচ উইন। বড় পর্দায় খেলা দেখার আনন্দটা কিন্তু অনেক বেশি। তার সাথে যদি প্রিয় দল জিতে যায় সে আনন্দ অনেক বেশি বেড়ে যায়। চট্টগ্রামের এই জায়গাটিতে বড় পর্দায় খেলা দেখতে হাজার হাজার দর্শক তাদের উৎসাহ উদ্দীপনায় বলে দিচ্ছে আসলে তারা কতটুকু আনন্দ উপভোগ করেছে এই খেলায়। চট্টগ্রামের কাজিন্ডরের মুখ থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। তাই সংসদ সদস্য হিসেবে তার আর শপথ নেওয়া হলো না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই রায় দেয়। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে
আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। আদালত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম 4 আসনের ফল স্থগিত করে। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গত 14 মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতির বিরুদ্ধে এই মামলায় মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কাজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মাহিদুর, রায় ঘোষণা কখন নাগাদ শুরু হবে আর আদালতে দুই পক্ষের কারা উপস্থিত রয়েছেন? জি আসিফ, আপনি যেমনটি বলছেন, আমি কিন্তু পূর্ববর্তী নিউজেও কিন্তু আপনাকে একটি আপডেট দিয়েছিলাম যে দুপুর 1:30টা নাগাদ কিন্তু আজকের এই রায় পড়া শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি, যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ টেলিভিশনের যে কারিগরি বিশেষজ্ঞরা তারা কিন্তু ভিতরে তাদের সেট আপ এই লাইভ সম্প্রচারের জন্য এটি কিন্তু তারা অলরেডি প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু যে রায় পড়ার যে প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি আমরা দেখেছি শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন রায় পড়াই বাকি আছে। আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে কারা কারা উপস্থিত হয়েছেন, হ্যাঁ, এখানে সকাল থেকেই আমরা দেখেছি যে আসামিদেরকে তো সকালেই এখানে আনা হয়েছে এবং আজকে কিন্তু শেষবারের মতোই হাসানুল হক ইনুকে এখানে উপস্থিত করা হয়েছে। তার উপস্থিতিতেই যেহেতু আজকের এই রায় ঘোষণা করা হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরাও তো এসেছেন, তারা খুব সকাল থেকেই এসেছেন। তারা আমরা দেখেছি যে তারা এজলাস কক্ষে আসামিদের সাথে কথা বলতে দেখেছি আইনজীবীদের, এবং এদিকে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর আছেন, এই প্রসিকিউটররাও কিন্তু বেশ সকাল থেকেই তারা এই প্রস্তুতি নিয়েছেন। আমরা কয়েকজন প্রসিকিউটরের সাথে কথাও বলেছি, তারা কিন্তু তাদের কথা আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় তারা যেভাবে তাদের যুক্তিতর্কে তারা যেভাবে তুলে ধরেছেন, তারা তদন্ত কর্মকর্তারা যেভাবে তাদের দালিলিক প্রমাণ তুলে ধরেছেন, তাতে তারা আশাবাদী যে এই 2024 সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কিন্তু সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু তারা চাচ্ছেন। এ কারণ হিসেবে কিন্তু তারা দেখেছেন যে ওই সময় শেখ হাসিনা যে ওই পর্যায়ের যে নেতারা রয়েছেন তার মধ্যে হাসানুল হক ইনিও ছিলেন একজন, এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির ভেতরেই কিন্তু তাকে এক ধরনের চরিত্র হিসেবে দেখছেন। এবং ওই সময় কুষ্টিয়ায় যে 6 জনকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডেরও প্রধান দায় কিন্তু এই হাসানুল হক ইনুর উপরেই বর্তাচ্ছে, এমনটি কিন্তু তারা বলেছেন, যে যার জন্যই কিন্তু তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি তারা চাচ্ছেন। এদিকে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে খুব কনফিডেন্টলি জানিয়েছেন যে প্রসিকিউশন কিন্তু তাদের যে সাক্ষ্য প্রমাণ এইসব প্রমাণিত করতে ব্যর্থ হয়েছে এবং তারা কিন্তু খালাস চাচ্ছেন, এতটুকুই আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত প্রস্তুতি চলছে, প্রস্তুতি শেষ হলেই শুরু হবে রায় পড়ার কার্যক্রম। রায়ে কি আসে সেটি আপনাকে আমি পরবর্তী নিউজের মধ্যে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসিফ। জি মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহের শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, মোস্তফা মনোয়ারের মরদেহে উল্লেখযোগ্য কারা শ্রদ্ধা জানিয়েছেন? এছাড়াও শহীদ মিনার থেকে মরদেহ কোথায় নেওয়া হবে আমাদের জানান। সাথে আমার কাজ করা হয়নি সরাসরি, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ার গতকাল শেষ এরপরে সর্বস্ত্র শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকালে তাকে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এখানেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের শ্রদ্ধা সিক্ত করার জন্য তাকে নিয়ে আসা হয়, রাখা হয় শহীদ মিনারের পাদদেশে, যেখানে আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের
কর্মীরা নেতারা এসেছেন, বিশেষ করে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনেক বেশি এসেছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, ইন্ডিয়ান হাইকমিশনের প্রতিনিধি এসেছিলেন, আরও অনেকে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমাদের। তারা বলেছেন যে এই যে মোস্তফা মনোয়ার বাংলাদেশের এমন একজন নক্ষত্র ছিলেন যার প্রয়াণ অপূরণীয়, যার প্রয়াণ অপূরণীয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের উষালগ্নে যার সৃষ্টি, যার কর্ম বাংলাদেশের উষালগ্নের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই প্রয়াণ বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। আরেকটা বিষয়, অনেকে বিটিভির স্মৃতিচারণ করছিলেন, অনেকে বলছিলেন যে সেই বিটিভির শুরুর যুগে যখন অনেকে বিটিভি কি, সেই টেলিভিশন কি, সেই বিষয়টা জানতেন না, তখন মোস্তফা মনোয়ার সহ আরও বেশ কয়েকজন এগিয়ে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। তারা শিল্পের এক অনন্য মাত্রায়, অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনকে। এবং আরও অনেকেই যে বিষয়টির কথা বলেছিলেন যে মোস্তফা মনোয়ার একাধারে চিত্রশিল্পী, তার বাংলাদেশ টেলিভিশনে তার নির্দেশনায় সেই রক্তকরবীর নাটক, এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, উনি শিশুদের জন্য, শিশুতোষ সাহিত্যের জন্য, শিশুদের জন্য যে কাজ করেছেন, পাপেট নির্মাণ করেছিলেন, যে পাপেটের মুখে তিনি কথা ফুটিয়েছিলেন সুতোর মাধ্যমে কৃত্রিমভাবে, সেই পাপেট শোর মাধ্যমে শিশুরা এখনও তাকে মনে রাখবে। আর আমরা যেটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চারুকলায়, এবং চারুকলা থেকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আসিফ, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী গুহ, আপনাকে ধন্যবাদ। আধুনিক ও বাসযোগ্য নগরের অন্যতম প্রধান শর্ত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট, কিন্তু রাজধানী ঢাকার চিত্র ভিন্ন। প্রয়োজনের অর্ধেক সংখ্যক পাবলিক টয়লেটও নেই এই শহরে। ফলে ফুটপাত, রাস্তা কিংবা অলিগলি পরিণত হয়েছে উন্মুক্ত শৌচাগারে। এতে নষ্ট হচ্ছে নগরের সৌন্দর্য ও পরিবেশ। হাতিরঝিলের পশ্চিম প্রান্ত থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত রাস্তার চিত্র এটি। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম এমন দৃশ্য চোখে পড়ে। রিক্সা ড্রাইভার, তারপরে পথচারীরা এখানেই প্রস্রাব করে। মনে করে জায়গা জায়গায় পাবলিক টয়লেট দিলে প্রস্রাব ব্যবস্থা করলে গেলে সব থেকে ভালো হয়। টয়লেট নাই বিধে আমরা যেখানে সেখানে প্রস্রাব করতে হচ্ছে। রাস্তাঘাট চলার পথে প্রস্রাব করতে হয়, কিন্তু কোনো সময় জায়গা না থাকার কারণে যে কোনো জায়গায় বসতে হয় প্রস্রাব। রাজধানীর অসংখ্য ফুটপাতের চিত্র ঠিক এরকমই। পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় যেখানে সেখানে মানুষ মূত্রত্যাগ করছেন। এর ফলে নগরীর সৌন্দর্য শুধু নষ্ট হচ্ছে না, পথচারীদের চলাচল হয়ে যাচ্ছে দুর্বিষহ। প্রস্রাবের দুর্গন্ধ অসম্ভব ক্ষতি হয়। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রিক্সা দাঁড়াই থাকে এবং পথচারী এখানে ওই যে প্রস্রাব গন্ধ পাওয়া যায়। প্রায় দেখি যে এখানে লোকজন প্রস্রাব করে। ঢাকার 2 সিটির কোনো এলাকাতেই প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট নেই। যেগুলো আছে সেগুলোর মান নিয়ে রয়েছে প্রশ্ন। কোনোটার দরজা ভাঙা, কোনোটাই নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। ভেতরে গেলে সৃষ্টি হয় দম বন্ধ হওয়ার অবস্থা। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা পাবলিক টয়লেট পাওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা মশায় যদি একটা পাবলিক টয়লেট হইতো তাহলে আমাদের জন্য ভালো হতো। পরিচ্ছন্নতা নাই, ঠিক আছে, ভালো না, ঠিক আছে। যে এটা পাবলিক টয়লেট, এরকমভাবে পাবলিক টয়লেট আসলে অ্যাকচুয়ালি ঠিক না, ঠিক আছে। দুর্গন্ধ, মানে আবর্জনা দেওয়া ভরপুর। এটা সমস্যা, বড় সমস্যা। এনে লাইন ধরে থাকে বাবা, এখানে বাথরুমে যাওয়া জানা দাঁড়ায় থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ঢাকার 2 সিটির আয়তন 306 বর্গ কিলোমিটার। আধুনিক নগর ব্যবস্থাপনার মানদণ্ড অনুযায়ী এই শহরে পাবলিক টয়লেট প্রয়োজন 1200-র অধিক, অথচ রয়েছে 307টি। এদিকে হাতিরঝিল থেকে কারওয়ান বাজার থেকে বিজয় সরণি, ওইদিকে আগারগাঁও সংসদ ভবন হয়ে পান্থপথ, এই পুরো এলাকা জুড়ে শুধু ফার্মগেটেই এই একটি গণশৌচাগার রয়েছে, যেখানে আধুনিক নগর ব্যবস্থাপনায় প্রতি 500 মিটার পরপর একটি গণশৌচাগার থাকার কথা রয়েছে। আধুনিক নগরে পাবলিক টয়লেটের গুরুত্ব তুলে ধরেন এই নগর পরিকল্পনাবিদ। শহরে এমন অনেক জায়গা আছে
লক্ষ লক্ষ মানুষ সেই এলাকায় চলাচল করছে, কোনো পাবলিক টয়লেট নেই। আবার কোথাও কোথাও বাস টার্মিনাল বা কোথাও কোথাও কিছুটা পাবলিক টয়লেট আছে। অথচ পরিকল্পনা মাফিক শহর যদি তৈরি করতাম, আমরা শুধু পাবলিক টয়লেট তৈরি করা না, বিভিন্ন এলাকার বা গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু লেখা থাকতো যে কত মিটার দূরত্বে গেলে আপনি একটা পাবলিক টয়লেট পাচ্ছেন। যেহেতু পরিকল্পনা নাই, সরকারেরও চিন্তা নেই, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কোনো বাস টার্মিনাল বা হয়তো কোনো একটা মাঠের পাশে হয়েছে, কিংবা কোনো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ তারা হয়তো বেসরকারি উদ্যোগে প্রজেক্টের আন্ডারে করেছে। কিন্তু পরিকল্পনা মাফিক ওয়ার্ডের কত মিটার দূরত্বে থাকবে, কারা কারা অ্যাক্সেসিবল হবে, এটাকে মানে আমাদের তার লোকেশনটাকে স্পেসিফাই করা, এই যে নগর পরিকল্পনার ধারণা, এইটা পাবলিক টয়লেট নিয়ে আমরা সেভাবে দেখি না। পাবলিক টয়লেট ব্যবস্থাপনার বিষয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর এলাকায় এমভি বে হারবার 2 নামে পাথর বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাত 3:30টার দিকে কর্ণফুলী চ্যানেলের 2 ও 3 নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় আরেকটি লাইটার জাহাজের সংঘর্ষে এটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা 12 জন পানিতে পড়ে যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তারা 8 জনকে উদ্ধার করে, বাকি 4 জনকে পার্কি বিচ এলাকায় স্থানীয়রা উদ্ধার করেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারের রাজধানী দোহায় আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হবে না বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনায় অংশ হিসেবে মঙ্গলবার দোহায় দ্বিপক্ষীয় বৈঠক হবে। ট্রাম্প দাবি করেন, তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে। তবে তার দাবি নাকচ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, এমন কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। ইরান জানিয়েছে, তারা দোহায় একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে, যারা সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। এদিকে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল পরিচালনার বিষয়ে ফ্রান্স ও ওমানের যৌথ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদেরকে জীবিত উদ্ধারের আশা কমে যাচ্ছে। এই ভূমিকম্পে 5000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহীনের সংখ্যা 16,000-এর মতো। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ 30টি দেশের কাছ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছে। কতজন মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে তা স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে খোলা ওয়েবসাইটগুলোর তথ্য মতে প্রায় 45,000 মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবর জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম। ধন্যবাদ।